জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত খেলা ছলে আসন প্রদর্শন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। আজকের পাঠের মাধ্যমেই এই খেলা ছলে আসন প্রদর্শন এই অধ্যায়টি শেষ হবে। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 34। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের বয়স আস্তে আস্তে একটু বাড়ছে। আগে যেমন সকলের সঙ্গে হই হট্টগোল করে আনন্দ উল্লাস করে সময় কাটাতেন, এখন তিনি একটু যেন চুপচাপ হয়ে গেছেন। এখন তিনি কারো সাথে আর বিশেষ কথাবার্তা বলেন না। মাঝে মাঝে 2-4 দিন কোথায় যেন চলে যান, কোথায় থেকে আসেন কেউ জানে না। এবং যাদের সঙ্গে এতদিনের চেনাশোনা, হাসি ঠাট্টা আলাপ পরিচয়, তাদের সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন না। অনেক জিজ্ঞাসা করলে তারপরে বেজার হয়ে বিষাদ মনে বিষাদ চিত্তে 2-1টি কথার উত্তর দেন, আর বিশেষ কথা তিনি বলেন না। এখন তার শুধুমাত্র হরি কথা বলতে ভালো লাগে, কিন্তু তার সঙ্গী সাথীগণেরা কেউ তেমন হরি কথা বলে না, ঠাকুরের কথা শোনে না। তাই তিনি ভাবছেন কেন এসব বকা, কেন এইরকম ভাবে বৃথা সময় নষ্ট করা। কিন্তু প্রকৃতপক্ষে ঠাকুরের যারা সহবাস পেয়েছেন, ঠাকুরের সঙ্গে যারা সঙ্গ লাভ করেছেন, তাদের আর কোনো কিছু ভালো লাগবে কি? কোনো কিছু কখনোই ভালো লাগবে না। পুথিকার এইখানেই বলছেন যে মৌমাছি যখন ফুলে মধু পায় তখন আর অন্য কোনো কিছু তার ভালো লাগে না। আর সেই মৌমাছি যদি মধু নাও পায়, অন্য কোথাও সে বসবে না। ফুল পেলে তবেই সে মধু নিতে বসবে, নচেত বসবে না। ফটিক সবসময়, চাতক সবসময় ফটিক জলই চায়, তার পক্ষে অন্য জায়গার জল পান করা সম্ভব নয়। যদি ফটিক জল না পায়, সে কখনো পুকুরে ঝাঁপ দিয়ে জল খেতে চায় না। তাই ঠাকুর বলছেন যে প্রভুর সঙ্গ যারা পেয়েছে, সেই মতো যে করেছে প্রভু সহবাস, না করে কখনো অন্য সুখ অভিলাষ। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম। আজকে তার পরের অংশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 34। আজ পাঠের মধ্যে দিয়েই খেলা ছলে আসন প্রদর্শন এই অধ্যায় শেষ হবে, তথা প্রথম খণ্ডও শেষ হবে। ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু গদাধর, যে ভক্তে যা চায় দায় তাহার উপর, সঙ্গে খেলিবারে চায় যত সঙ্গীগণ, করিবারে তাহাদের বাসনা পূরণ, রচিলা নতুন খেলা সময়ের মতো, অতি মনোহর প্রভু গদাই চরিত, মোহিত বিমুগ্ধ চিত যত সঙ্গীগণ, প্রভুর নতুন খেলা করি দর্শন। কিরকম খেলা? ঠাকুর সেই সময় উপযোগী নতুন খেলা, এই বয়সে এই সময়ের যে খেলা দরকার সেইটি শুরু করলেন তিনি। এখন সঙ্গীরা সেই দেখে খুব মুগ্ধ, তারা এই রকম খেলাই চান ঠাকুরের কাছ থেকে, তাদের খুব ভালো লাগছে এই খেলা। কিরকম খেলা? মোহিত মুগ্ধ চিত যত সঙ্গীগণ, প্রভুর নতুন খেলা করি দর্শন, যোগাসন যতগুলি যোগী জনে জানা, প্রভুর প্রচুর ভাবে সব আছে জানা। তিনি এবার কি খেলা খেলতে শুরু করলেন? সেটি হচ্ছে যোগাসন। যোগীবরদের যত যোগাসন জানা আছে ঠাকুরের, সেসবগুলো খুব ভালোভাবেই রপ্ত করা আছে। সুদীর্ঘ জীবন যুক্ত ঋষি মুনিগণ, সে আসন অভ্যাসেতে আগোটা জীবন। সুদীর্ঘ জীবন যাদের, সেই সব ঋষি মুনিগণ, তারা যে যে যোগাসনগুলি করে থাকেন, সারা জীবন ধরে তারা যে আসনগুলো রপ্ত করেন, ঠাকুর সেগুলি অনায়াসে নিজের জীবনে করে দেখাতে পারছেন এই বাল্য অবস্থাতেই। কাটায় অশেষ রূপ সুখ পরিহরি, ফলমূল জল কিংবা বাতাহার করি, তবু নহে সিদ্ধ কাম বৃথা শ্রম যায়, তাহাই করেন প্রভু কথায় কথায়। সারা জীবন যাদের লেগে যায় ঋষি মুনিদের, যেসব যোগ ব্যায়াম করতে গিয়ে, এইসব করতে গিয়ে তারা ফলমূল খান কিংবা শুধুমাত্র বাতাস আহার করে থাকেন, এই রকম কঠোর সাধনা করে যারা যেসব যোগ আসন ইত্যাদি করতে পারেন, ঠাকুর সেগুলো কথায় কথায় অবহেলে করে ফেলছেন। যোগে দুঃসাধ্য সেই অসাধ্য সাধনা, শতসিদ্ধ শ্রী প্রভুর সবই ভালো জানা, ঘরে ভরা নানা নিধি আছে যাহার, তখনই বাহির করে ইচ্ছা যাবে তার, অনন্ত রতন আগার দেহ শ্রী প্রভুর,
দেবে সে দুর্লভ দ্রব্য প্রচুর প্রচুর, দেশের মানুষে কিবা বুঝিবে আসন, চাষে খাটে মোটা মাথা নিরক্ষর জন, ধর্মশাস্ত্র অধ্যয়নে বুদ্ধি বিপরীত, ব্যাকরণে সন্ধি জানে সে অতি পণ্ডিত। ঠাকুর কথায় কথায় অবহেলে যে সকল আসনগুলো করে যাচ্ছেন, সেগুলো যে এক একজন মুনি ঋষির সারা জীবনের অধ্যয়নের ফল, সেটি দেশের মানুষ অত কিছু বুঝতে পারে না। তারা অত জানবেন কি করে যে দেবেশ দুর্লভ এইসব দ্রব্য ঠাকুর যেসব করছেন, সেগুলো প্রচুর এরকম ঠাকুরের ঘরে আছে, ঠাকুরের মানে অশেষ ধনের সম্পত্তি হয়ে আছেন এইরকম নানান দুর্লভ জিনিসের। কিন্তু গ্রামের পাড়াগাঁয়ের চাষে খেটে খাওয়া মানুষ, যাদের মাথা সচরাচর একটু মোটা হয়ে থাকে, যারা নিরক্ষর, তারা এইসব আর কি বুঝবে? তাদের ক্ষেত্রে ব্যাকরণ জানতে পারা মানেই সে বিশাল পণ্ডিত। সুতরাং ঠাকুর যেসব কাজ করে যাচ্ছেন, সেগুলি তারা কি করে জানবেন? আসন কাহারে কয়ে, কি আছে আসনে, কি ব্রাহ্মণ কি বৈষ্ণব কেহ নাহি জানে। এই যে যোগাসন, যোগী বড়রা যেসব যে আসন টাসন করেন, সেসব ওই চাষিদের পক্ষে কি জানা সম্ভব? তাতে কি আছে কেউ জানে না। কি ব্রাহ্মণ কি বৈষ্ণব, তাদের এসব কিছু সম্বন্ধে জ্ঞান নেই। আসনের নাম দেশে এই বলবৎ, সংগ্রাম কৌশলে কার্য কুস্তি কসরত। অর্থাৎ এদেশে আসন বলতে কি জানেন? সংগ্রাম কৌশল, অর্থাৎ কি করে লড়াই করতে হয় সেই সংগ্রাম কৌশল কার্য, এবং কুস্তি এবং কসরত, এগুলিই তারা আসন বা শরীর চর্চা বলে জানেন, তাছাড়া আর কিছু না। হেন ভাবে করিতেন আসন গোসাই, যে দেখে যে বুঝে যেন অঙ্গে অস্থি নাই। ঠাকুর এরকম ভাবে সব আসন টাসন গুলো করতেন, মনে হচ্ছে শরীরে কোনো হাড় গোড় নেই, এমন ভাবেই সেই আসনগুলো তার রক্ত হয়ে গিয়েছিল। দর্শকেরা বুদ্ধিহারা প্রাসানের প্রায়, বলেন গদাই হেন শিখিল কোথায়। কোথায় শিখতে গেল? ওই যে বেশ কয়েকদিন ধরে তিনি থাকছিলেন না, সেগুলোই ছিল তার নিগুড় সাধনার স্থান। নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সারা, কেহ নাহি কুস্তি পটু গদাইয়ের পাড়া। সব তত্ত্ব সুবিদিত ছিল শ্রীনিবাস, বলিতেন প্রভু দেবে করিয়া সম্ভাস। একমাত্র এই শ্রীনিবাস বা চিনু শাখারি, তিনি এসব তত্ত্ব জানতেন। তাই তিনি প্রভুদেবকে বললেন, বুঝেছি বুঝেছি তত্ত্ব রে গদাধর, এবারে উঠেছে তোর ভিতরেতে ঝড়। উনি তো জানেন কি লীলা খেলা তিনি দেখাবেন, তাই বলছেন, এ গদাধর বুঝেছি রে, তোর ভেতরে এবার ঝড় উঠেছে। গদাধর এই শ্রীনিবাসকে দাদা বলে সম্বোধন করতেন। যাবি চলে লীলাস্থলে, না রহিবি আর, তাই করো খেলা ছেড়ে বৈরাগ্য বিচার। তোমার এবার লীলা খেলা করতে যাওয়ার সময় হয়ে গেছে, তুই ঠিক চলে যাবি রে গদাই, তাই তুই এই বৈরাগ্য বিচার করছিস। আপ্ত সাঙ্গ শ্রীনিবাসের দৃষ্টি বহুদূর, বুঝে সকলের সার গদাই ঠাকুর। তিনি আপ্তসঙ্গ, তিনি শ্রীনিবাস, তার দৃষ্টি বহু দূরদৃষ্টি সম্পন্ন লোক। তিনি বুঝেছেন সকলের সার এই গদাই ঠাকুর। যাহা দেখাইলা প্রভু কামার পুকুরে, খেলা ভিন্ন অন্য জ্ঞান কেহ নাহি করে। বুঝাবুঝি পক্ষে যারা ছিল আগুয়ান, ভুলিত সকলে দেখি প্রভুর বয়ান। এই যে প্রভু কি করে যাচ্ছেন, কি আসন করছেন, এটা কেউ বোঝার ক্ষমতা ছিল না একমাত্র শ্রীনিবাস ছাড়া। আর যারা যেটুকু বুঝলেন, তারা ওই যখন ঠাকুরের মুখের কথা শুনছেন, সেটাও ভুলে যাচ্ছেন। সেই ঈশ্বরীয় মায়া যে মায়ার বলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বুদ্ধি যায় চলে। হেন মায়া লয়ে খেলা করে গদাধর, মায়াপতি মায়াতীত পরম ঈশ্বর। ধরি নর কলে বর মায়ায় মোহিত, রামকৃষ্ণ শ্রীপ্রভুর বিচিত্র চরিত। শ্রবণ কীর্তনে নাচে মায়ের বন্ধন, স্মরণ মননে হয় তাপ বিমোচন। হয় আখি উন্মিলন ঘুচে অন্ধকার, ভব সিন্ধু গোস্পদ হেলায় হয় পার। ভেলায় বসিয়া দেখে তরঙ্গ তুফান, রামকৃষ্ণ কথা হেন মঙ্গল নিদান। ছায় বাল্য লীলা গীতি শ্রুতি সুমধুর, গাইব দ্বিতীয় খণ্ডে সাধনা প্রভু। তাই এই ঠাকুরের বাল্য লীলা গীতি যে সুন্দর শ্রুতি মধুর, সেটুকু এখানে গাইলাম। এবং এরপরে দ্বিতীয় খণ্ডে
ঠাকুরের প্রচুর পরিমাণে সাধনার অধ্যায়গুলো আমরা পাঠ করব বলে পুথিকার এখানে প্রথম খণ্ডের সমাপ্তি করছেন। আজকের পাঠ এতটুকুই রইল। আগামীকাল থেকে আমরা দ্বিতীয় খণ্ড শুরু করব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।